শুরু করে দিই। একদম প্রথম প্রশ্নে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ক্লাসটা একটু শেয়ার করার অনুরোধ জানাবো যাতে আমরা সবাই একসাথে ক্লাসটি করতে পারি। তো চলুন শুরু করা যাক। আরেকটি কথা বলে নিতে হয়, সেটি হচ্ছে আজকে বলেছি যে প্রশ্নগুলো কমন করেছে তার একটা নমুনা হিসাবে আপনাদেরকে আরেকটা বিষয় এখানে জানিয়ে রাখছি, সেটি হচ্ছে 42তম বিসিএস এর 20টি প্রশ্ন ছিল, সেখান থেকে 15টি ছিল এক্সপার্ট বই থেকে, আর 41তম বিসিএস এর 35টির মধ্যে 22টি প্রশ্ন কমন ছিল এক্সপার্ট ইংলিশ থেকে। সো এটি অবশ্যই যারা এক্সপার্টের পাঠক আছেন তাদের জন্য খুবই আনন্দের সংবাদ বলতে পারি। তো যাচ্ছি প্রশ্ন সলিউশনে। কোশ্চেন 1। হ্যাঁ, কে কে আছেন আমার সাথে একটু জানাবেন আর ক্লাসটা একটু শেয়ার করবেন প্লিজ। যাচ্ছে প্রশ্ন 1-এ। 1 নম্বর প্রশ্ন বলা আছে, আমি আনসারটা দিয়ে দিচ্ছি, আপনাদের আনসারটা মিলিয়ে নেবেন এবং শেষে জানাবেন যে কার কয়টা হলো। Why then tis none to you, for there is nothing either good or bad, but thinking makes it so. এখানে এই কোটেশনটি কোথা থেকে নেওয়া হয়েছে সেই প্রশ্নটি করা হয়েছে। এই প্রশ্নটি মূলত নেওয়া হয়েছে হ্যামলেট থেকে। আমরা জানি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা হ্যামলেট হচ্ছে একটি ট্র্যাজেডি নাটক। এই ট্র্যাজেডি নাটক থেকে মূলত এই ডায়লগটি নেওয়া হয়েছে। তা আনসারটা হচ্ছে 1-এর 4। কাদের কাদের উত্তর হলো অবশ্যই অবশ্যই একটু চেষ্টা করেন, উত্তর যাদের হচ্ছে তারা একটু জানিয়ে দিতে যে আমার উত্তর হচ্ছে বা আমার হচ্ছে না, এরকম কিছু। ওকে, এরপরে আমরা যাচ্ছি পরের প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে যাব এখন। কোশ্চেন 2 দেখেন, 2 নম্বরে বলা আছে made weak by time and fate but strong in will to strive। এরপর বলা আছে to seek to find and not to be it is taken from the poem। মানে এই কোটেশনটা আসলে নেওয়া হয়েছে কোথা থেকে? এটি নেওয়া হয়েছে সি নাম্বার, অর্থাৎ আলফ্রেড টেনিসনের এটি হচ্ছে উক্তি বা আলফ্রেড টেনিসনের সাহিত্য থেকে নেওয়া হয়েছে এই উক্তিটি, কোটেশনটি। তো এবারে বিসিএস কিন্তু কোটেশনের ব্যাপক একটা ব্যবহার ছিল, যে ব্যবহারটা অনেকগুলো কোটেশন আসছে। তো আপনাদেরকে বলবো যে নেক্সট ইয়ার থেকে যখন পড়বেন লিটারেচারের জন্য বিশেষ করে কোটেশনের উপর খুব জোর দিতে হবে। আচ্ছা, এরপরে যাচ্ছি প্রশ্ন 3 নম্বরে। গিভ সামবডি এ পিচ অফ ইওর মাইন্ড। এই বাক্যটার মিনিং কি? সরি, এটা হচ্ছে একটা ফ্রেজ। দেখেন ইডিয়মস এন্ড ফ্রেজের মধ্যে এই ফ্রেজটা কিন্তু স্বাভাবিকভাবে অনেকে আমরা জানি না, এটা অনেকের কাছে ভিন্ন আনসার মনে হতে পারে এবং আনসারটা অনেকে ভুল করে আসতে পারে। এটি উত্তর হচ্ছে 1 নাম্বার, টেল সামওয়ান দ্যাট ইউ আর ভেরি অ্যাংরি উইথ দেম। 3 নাম্বার। কিভাবে 3-এর 1 উত্তর? এইটা আসলে ইডিয়মস এন্ড ফ্রেজ আপনারা বই ঘাটাঘাটি করলে হয়তো জানতে পারবেন যে গিভ সামবডি এ পিচ অফ ইওর মাইন্ড। হ্যাঁ, এটা যদিও অনেকে মনে হচ্ছে মনের এক টুকরো দেওয়া, আসলে ঠিক না। এটার উত্তর হচ্ছে এরকম যে আপনি কাউকে কোনো কাজ দিলেন কিন্তু রাগের স্বরে বললেন যে কাজটা যেন সে তাড়াতাড়ি করে, সেই অর্থে আপনি এই ইংলিশটিকে ব্যবহার করতে পারেন। কোশ্চেন 4। To win prize, to win a prize is my ambition, to win a prize is my ambition। তো এখানে টু উইন প্রাইজ এটা সাবজেক্টের পজিশনে আছে। তো সাবজেক্টের পজিশনে থাকলে আমরা জানি ভার্বের আগে সাবজেক্টের পজিশনে কিছু থাকলে সেটি হচ্ছে নাউন ফ্রেজ হয়, বা স্বাভাবিকভাবে সাবজেক্ট হিসাবে নাউন, আর এই ক্ষেত্রে আমরা যখন ফ্রেজ হিসাবে পাবো কিছু তখন সেটার নাম অবশ্যই নাউন ফ্রেজ। তো এই বিষয়টা মনে রাখতে হবে যে সাবজেক্টের আগে যদি কোনো ফ্রেজ পাওয়া যায় তবে সেটি হচ্ছে নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ থেকে এই প্রশ্নটা কিন্তু সরাসরি এক্সপার্ট জব ইংলিশ বই থেকে কমন করেছিল। আমি পেজ নাম্বার সহ আপনাদেরকে একদম চেনার উপায় বিস্তারিত এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এরপর আসি কোশ্চেন 5-এ। 5 and 6 এই দুটো একসাথে সমাধান দেখে নেন। সেটা হচ্ছে 5 নম্বরে বলা আছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু টার্স। তার মানে টার্স মানে আমরা জানি হচ্ছে সংক্ষিপ্ত বা সংক্ষেপ, সংক্ষিপ্ত বা সংক্ষেপ। তো সেখান থেকে উত্তর হবে ডেসক্রিপটিভ, কারণ ডেসক্রিপটিভ মানে হচ্ছে বর্ণনামূলক। অনেকেই ভাবছে যে ডিটেইলড হবে কিনা, না, ডিটেইলড কথাটার মানে হচ্ছে বিস্তারিত। তো বিস্তারিত এটা হচ্ছে শুধুমাত্র কথার ক্ষেত্রে, মৌখিক প্রসঙ্গের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিটেইল বলো। আর যদি বলি যে বর্ণনা করে লিখো বা বিস্তারিত লিখো তখন আমাদেরকে আনসার করতে হবে ডেসক্রিপটিভ শব্দটা। তো এই দুইটা শব্দের মধ্যে একটা ইন্টারনাল ডিসটেন্স রয়েছে, সেই দিক থেকে ডেসক্রিপটিভটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর হচ্ছে 6 নাম্বার, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো। নো এর নাউন ফর্ম হচ্ছে নলেজ। এই প্রশ্নটি এক্সপার্ট জব ইংলিশ বই থেকে কমন ছিল, হুবহু এক্সপার্ট জব ইংলিশ বইয়ের 412 নাম্বার পেজে ছিল। যাদের কাছে বই আছে তারা দেখে আসতে পারেন। আচ্ছা, এরপরে যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন 7। কোশ্চেন 7-এ বলা আছে
আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। ব্যাস ইউ অবি মি, যদি তুমি আমাকে আমাকে মান্য করো। এখানে কিন্তু এই প্রোভাইডেড শব্দটি একটা কনজাংশন হিসাবে কাজ করছে, অর্থাৎ এই প্রোভাইডেড কথাটার মানে হচ্ছে যদি। আই শ্যাল হেল্প ইউ ইফ ইউ অবি, যদি তুমি মান্য করো। আচ্ছা, আপনাদের যারা ক্লাসটি দেখছেন একটু কষ্ট করে শেয়ার করবেন যাতে অন্যরা একটু দেখতে পারে। ঠিক সেম ভাবে আপনাদের কোনো উত্তর নিয়েও কনফিউশন থাকলে জানাবেন। আচ্ছা, 7 উত্তরটা হচ্ছে সি নাম্বার কনজাংশন। যাচ্ছি পরের প্রশ্ন, প্রশ্ন 8 নাম্বার, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। এটাও একদম এক্সপার্ট বইতে হুবহু কমন বইতে ছিল, হুবহু আপনাদেরকে রেফারেন্স আমি এখানে শো করে দিয়েছি। কোশ্চেন নিয়ার, কোশ্চেন নিয়ার মানে হচ্ছে প্রশ্নমালা। কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে, অর্থাৎ 8 এর উত্তর হচ্ছে 3 নাম্বারটা। কোশ্চেন নাই রে, এই যে এটাকে যদি আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দিই তাহলে মনে রাখতে সুবিধা হবে। আমরা কিন্তু এক্সপার্ট বইয়ের মধ্যে এইভাবেই সুন্দর করে ভেঙে ভেঙে আলোচনা করা আছে যে একটা স্পেলিং কিভাবে মনে রাখবেন, মুখস্থ করবেন, সেই জন্য কিন্তু অনেক ক্লু দেওয়া আছে। তো মূলত এটাও কিন্তু একটা নিয়ম দেওয়া ছিল যে কোশ্চেন নাই রে এভাবে ভেঙে মুখস্থ করতে হবে, সেই প্রশ্নটাই চলে আসছে। আচ্ছা, এরপরে চলে আসছি কোশ্চেন 9, ফাইন্ড আউট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু টট ইউ ফ্রেঞ্চ। এটার প্যাসিভ ভয়েস কি? এটা মোটামুটি সবাই পারবেন, কারণ সেটি হু হোমের নিয়ম দেওয়া হয়েছে, অর্থাৎ হু থাকলে বাই হোম ইউজ করতে হবে। আর এটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, তো সেই জন্য অজ অথবা অয়ার, এখানে অয়ার আসবে কারণ হচ্ছে সাবজেক্ট আছে কি ইউ। আর যেহেতু ইন্টারোগেটিভ বাক্য সেই জন্য ইউ এর আগে আসবে হচ্ছে সাবজেক্ট, ইউ এর আগে আসবে অক্সিলারি ভার্ব হিসাবে অয়ার। আর লাস্টে চলে গেল ফ্রেন্স, তো লাস্টেই থাকবে। সো 9 এর উত্তরটা হচ্ছে 4 নাম্বার। এরপর আসি কোশ্চেন 10 সলভ করবেন। কোশ্চেন 10, কোশ্চেন 10টা একটু দেখি, খেয়াল করেন। প্রশ্ন 10 এ বলা আছে সিলেক্ট দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সটি কম্পারেটিভ কি হবে? আচ্ছা, রোজিনা, রুবি, অনেকেই দেখছেন, একটু ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে প্রশ্ন সমাধানটা সবাই একটু ব্যাখ্যা সহ নিতে পারে। 10 নাম্বার, সিলেক্ট দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। এ স্ট্রিং অফ পার্ল ওয়াজ নট সো ব্রাইট অ্যাজ হার টিথ। এটি মূলত আছে হচ্ছে পজিটিভ ডিগ্রিতে, এই যে আমরা সো ডট ডট অ্যাজ দেখে বুঝতে পারছি। তো এখান থেকে কম্পারেটিভ করতে হলে প্রথমত আমাকে এই অবজেক্টটাকে সামনে আনতে হবে, অর্থাৎ হার্ড টিথ, তারপর লিখতে হবে ওয়্যার ব্রাইটার দ্যান এ স্ট্রিং অফ পার্লস। সো এখানে এই যে ওয়্যার, যদি এখানে ওয়্যার কেন হলো, কারণ টিথ হচ্ছে প্লুরাল, এই জন্য ওয়্যার হয়েছে। আর এই যে ডিগ্রি এর পজিটিভ ওয়ার্ড ছিল ব্রাইট, এই ব্রাইটটা এখানে হয়ে গেছে ব্রাইটার। আর এরপরে কম্পারেটিভ হিসাবে এখানে দেন আসবে, তারপরে প্রথম সাবজেক্টটা চলে যাবে শেষে। সো উত্তরটা হয়েছে এটি। এই প্রশ্নটি যে নিয়ম থেকে কমন করেছে সেটি হচ্ছে এক্সপার্ট জব ইংলিশ বইয়ের পেজ নাম্বার 257, রুল 26 থেকে আসছে। তো এই যারা এক্সপার্ট জব ইংলিশ বইটা পড়েছেন তারা জানেন যে এখানে সব জব কেন্দ্রিক সুন্দরভাবে আলোচনা করা আছে, বিশেষ করে বিসিএস বা ব্যাংক অন্যান্য চাকরি কেন্দ্রিক প্রশ্নগুলো বেশি দেওয়া আছে। তো সেখান থেকে কিন্তু এবার প্রমাণ হলো যে জব কেন্দ্রিক প্রশ্ন থেকেই প্রশ্ন কমন হচ্ছে। আচ্ছা, এরপর আসে প্রশ্ন 11-12। 11তে বলা আছে ইন শেক্সপিয়ারস প্লে হ্যামলেট, হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ। শেক্সপিয়ারের নাটক হচ্ছে হ্যামলেট। হ্যামলেট কোথাকার প্রিন্স ছিল? উত্তর হচ্ছে ডেনমার্কের প্রিন্স ছিল। হ্যামলেট ছিল ডেনমার্কের প্রিন্স। আচ্ছা, তাহলে এখানে হ্যামলেট হচ্ছে ডেনমার্কের, এটাও আমাদের এক্সপার্ট ইংলিশ লিটারেচার বইতে পেজ নাম্বার 66-তে একদম উল্লেখ করা ছিল, ক্যারেক্টারগুলো যখন লেখা সেখানে লেখা ছিল। তো যারা এক্সপার্ট ইংলিশ লিটারেচার বই পড়ছেন, আমি কিছুদিন আগে একটা লিটারেচার শীট দিয়েছিলাম উইলিয়াম শেক্সপিয়ারের উপরে, সেই শীট থেকে মূলত প্রশ্ন কমন। 12, was this the phase that launched 1,000 ships and burned topless tower of Ilium? এটা হবে who speaks this famous line? এইটা বলেছে হচ্ছে ফস্টাস। ফস্টাস মানে ডক্টর ফস্টাস বলেছে। আর এই ডক্টর ফস্টাস হচ্ছে আমার লিখেছে কে? লিখেছে হচ্ছে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো লিখেছে ডক্টর ফস্টাস, আর সেখানে ফস্টাসের উক্তি হচ্ছে এটি। এরপর আসি পরের প্রশ্নে, কোশ্চেন 13, the character Alfred Doolittle, Alfred Doolittle is taken from Shaw's play titled। এখানে আলফ্রেড জোলিটিল এটি কোথা থেকে নেওয়া হয়েছে? শোজ মানে হচ্ছে জর্জ বার্নার্ড শো, জর্জ বার্নার্ড শো পিগমিলিয়ন থেকে এটি নেওয়া হয়েছে। এরপর আসে 14 নম্বর, দ্য পোয়েম দ্য লাভ সংস অফ জে আলফ্রেড প্রুফুক। আলফ্রেড প্রুফুকের লেখা, সরি, দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফুক। জে আলফ্রেড প্রুফুক এটা কে লিখেছেন? এটা লিখেছেন টি.এস. ইলিয়ট। 15 নম্বর, হু ইজ দ্য অথর অফ দ্য ফার্স্ট সায়েন্টিফিক রোমান্স দ্য টাইম মেশিন? টাইম মেশিন লিখেছে কে? এইচ.জি. ওয়েলস। টাইম মেশিনের এটা হচ্ছে সায়েন্টিফিক রোমান্স সাহিত্যকর্ম, এটি হচ্ছে এইচ.জি. ওয়েলস লিখেছে। হ্যাঁ, এটিও আমাদের এক্সপার্ট ইংলিশ লিটারেচার বইতে 149 নম্বর পেজে হুবহু ছিল।
হ্যাঁ, একটা কথা না বললেই নয়, প্রশ্ন কমনে বাজিমাত, অর্থাৎ 42তম বিসিএস কিন্তু 20টাতে 15টা কমন ছিল এক্সপার্ট থেকে, আর 41তম বিসিএস এ 35টিতে 22টি কমন পড়েছে। এরপর আসেন 16 নম্বর। আদিলা কোশেন্ট অ্যান্ড মিসেস মুর আর ক্যারেক্টার্স ফ্রম দ্য নোভেল। এখানে এই আদিলা খেয়াল করেন, এই যে এই ক্যারেক্টারগুলো নেওয়া হয়েছে কোন সাহিত্যকর্ম থেকে, সেটা হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া, অর্থাৎ ইএম ফোস্টারের এ প্যাসেজ টু ইন্ডিয়াতে এই ক্যারেক্টারগুলো রয়েছে। 17 নম্বর, শাইলক ইজ এ ক্যারেক্টার ইজ দ্য প্লে। শাইলক কোন নাটকের ক্যারেক্টার? শাইলক হচ্ছে মার্চেন্ট অফ ভেনিসের ক্যারেক্টার, এবং এটিও এক্সপার্ট ইংলিশ লিটারেচার বইতে আছে। 18 নম্বর, ভ্যানিটি অফ ফেয়ার ইজ নোবেল। ভ্যানিটি অফ ফেয়ার এটি লিখেছে ডব্লিউ.এম. থ্যাকারি, অর্থাৎ উইলিয়াম মেকপেজ থ্যাকারি ভ্যানিটি ফেয়ার লিখেছেন উনি, এটিও এক্সপার্ট ইংলিশ বই থেকে কমন হয়েছে হুবহু। 19 নম্বর, পিপ ইজ দ্য প্রোটাগনিস্ট ইন চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের পিপ হচ্ছে একজন প্রোটাগনিস্ট, মানে কেন্দ্রীয় চরিত্র। কোন অংশের, কোনটি? সেটা হচ্ছে গ্রেট এক্সপেকটেশন। গ্রেট এক্সপেকটেশন উপন্যাসের প্রোটাগনিস্ট বা মূল চরিত্র হচ্ছে পিপ। 20 নম্বর, লেডি চ্যাটার্লি লাভার ওয়াজ রিটেন বাই দ্য অথর। বলা হচ্ছে লেডি চ্যাটার্লি লাভার এটি কোন অথর, অর্থাৎ কোন বইয়ের অথরের দ্বারা এটি লেখা হয়েছে? অনেকে হয়তো ভাবতে পারেন যে এটির মনে হয় উত্তর নেই। এখানে যদিও বলা হয়েছে যে কোন অথর লিখেছে, কিন্তু এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে করা হয়েছে। সেটা কিভাবে? যে দ্য রেইনবো সাহিত্যকর্মটা যার লেখা, ঠিক উনি লিখেছেন হচ্ছে এই লেডি চ্যাটার্লিস লাভার। মনে থাকবে? সো এই রেইনবো যে লিখেছেন, ঠিক লেডি চ্যাটার্লি লাভার উনি লিখেছেন। তো প্রশ্নটা এইভাবেই করেছে যে লেডি চ্যাটার্লি লাভার যিনি লিখেছেন, ওই অথরের আরেকটা সাহিত্যকর্ম কি, সেটি হচ্ছে দ্য রেইনবো। 21 নম্বর, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হিসেবে ব্যবহার করা যেতে পারে, সেটি হচ্ছে ফিশ, মাছ। এটিকে জিরো প্লুরাল বলা হয়। আমি এর আগেও সাজেশন করেছিলাম, নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন থাকেই, ঠিক একইভাবে এবছর আসলো। তো কমনের প্রমাণ এক্সপার্ট জব ইংলিশ বইয়ে পেজ নাম্বার 80-তে গেলে আপনারা পাবেন যে ওখান থেকে এই প্রশ্নটি এসেছে। আচ্ছা, এরপরে আপনাদের সাথে 22-23 একসাথে সলভ করবো, কোশ্চেন 22 এবং 23। দেখেন 22-23-এ কি বলা আছে? 22 নম্বরে বলা আছে দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। প্রিপজিশনের পরে যে শব্দটি আছে এটি মূলত জিরান হিসাবে কাজ করেছে। সো 22 এর উত্তর হচ্ছে 4। আর 23 এর উত্তর হচ্ছে আই উইল নট লেট ইউ গো। এখানে গো শব্দটা কি সেটি জানতে চাওয়া হয়েছে। গো আসলে ইনফিনিটিভ, কিন্তু বেয়ার ইনফিনিটিভ। কিভাবে? কারণ এর সামনে টু ছিল, সেই টুটা উজ্জ আছে। বাংলা করলেই বুঝতে পারবেন এই প্রশ্নটা। আই উইল নট লেট ইউ গো, আমি তোমাকে যেতে অনুমতি দিব না, যেতে দিব না, যেতে, টু গো মানে যেতে। সো এর সামনে আসলে টু ছিল। তো 23 এর উত্তরটা হচ্ছে 1। 24, when উশসী entered the room everybody stopped walking। এখানে কি হবে आंसर? দেখেন entered এর পরে হবে into, কিন্তু এই বাক্যটাতে into ইউজ করা যাবে না। কেন? কারণ হচ্ছে যখন কেউ ফিজিক্যালি, অর্থাৎ আমি সরাসরি রুমে প্রবেশ করলাম, এক্ষেত্রে এখানে ইনটু ব্যবহার করা যাবে না। কিন্তু আমি কোনো ঘটনার মধ্যে প্রবেশ করলাম বা কোনো মিটিং এ প্রবেশ করলাম, এটা রুম না, জাস্ট হচ্ছে একটা কোনো অকেশন বা কোনো সিচুয়েশন বা কোনো কি বলবো ডায়ালগ, কোনো ইস্যু, সেক্ষেত্রে কিন্তু নন ফিজিক্যাল যে সমস্ত বিষয় আছে সে সমস্ত ক্ষেত্রে এন্টারের সাথে প্রিপোজিশন হিসেবে ইনটু বসে। আর এখানে এন্টারের সাথে কোনো প্রিপোজিশন বসবে না, কারণ উশস নিজেই রুমে চলে যাচ্ছে। অর্থাৎ ফিজিক্যালি যদি কেউ কোথায় প্রবেশ করে তখন সেটা শুধু এন্টার্ড হবে, এখানে আর প্রিপোজিশনের প্রয়োজন নাই। 25 নাম্বার, হুইচ বাট ইজ এ প্রিপোজিশন, মানে কোন বাক্যে বাট হচ্ছে একটা প্রিপোজিশন। দেখেন এখানে উত্তর হচ্ছে বি নাম্বার। হোয়াট ক্যান ইউ ডু আমরা কি করতে পারি? বাট সিট অ্যান্ড ওয়েট, মানে হচ্ছে বসে থাকা এবং অপেক্ষা করা ছাড়া। এখানে বাট শব্দটা কিন্তু ছাড়া অর্থ প্রকাশ করছে। সো ছাড়া অর্থ প্রকাশ করতে বাট শব্দটি প্রিপোজিশনের ন্যায় অর্থ দেয়। তো দেখেন কমন প্রমাণ এসেছে এক্সপার্ট জব ইংলিশ বইতে পেজ নাম্বার 264 পেজে এই সম্পর্কে বলা আছে। বাট শব্দটি যখন ছাড়া অর্থ প্রকাশ করবে তখন সেটি হচ্ছে প্রিপোজিশন। আর এক নম্বর বাক্যে যে বাট, এটি মূলত অ্যাডভার্বের ন্যায় এসেছে। হ্যাঁ, বলছে ইট ইজ বাট রাইট। হ্যাঁ, এটাই হচ্ছে উপযুক্ত সময় বা এটাই হচ্ছে একমাত্র উপযুক্ত সময় টু অ্যাডমিট আওয়ার ফল, আমাদের দোষ স্বীকার করার। তো এইখানে কিন্তু বাটটা হচ্ছে অ্যাডজেক্টিভ রাইট কে নিয়ে কথা বলছে, সো এটি অ্যাডভার্ব। আর দ্বিতীয় বাক্যে বাট হচ্ছে প্রিপোজিশন। তো 25 এর উত্তর 2। 26, হু ইজ নট দ্য রোমান্টিক পোয়েট, কে রোমান্টিক পোয়েট না? এই প্রশ্নটি এক্সপার্ট জব ইংলিশ লিটারেচার বই থেকে আসছে, সরাসরি ইন্ডেক্সের মধ্যেই আপনারা পাবেন। পিকচার হিসেবে প্রমাণ আপনাদেরকে এই অংশের শেষে দেখিয়ে দিব। আচ্ছা, হু ইজ নট রোমান্টিক পোয়েট, রোমান্টিক পোয়েট না হচ্ছে একমাত্র টি.এস. ইলিয়ট, উনি হচ্ছে মডার্ন যুগের কবি, আর বাকি তিনজনই হচ্ছে রোমান্টিক। এরপর আসি 27 নম্বর প্রশ্নে। 27, দা প্লে দ্য বার্থডে পার্টি, বার্থডে পার্টি কি লিখেছেন? বার্থডে পার্টি লিখেছেন হচ্ছে হ্যারোল্ড পিন্টার, হ্যারোল্ড পিন্টার।
এটিও সরাসরি এক্সপার্ট ইংলিশ লিটারেচার বইয়ে 224 নম্বর পেজে ছিল হুবহু, সেখান থেকে এই প্রশ্নটি একদম ডিরেক্ট কমন। এরপরে 28 নম্বর প্রশ্ন, টাইম হেল্ড মি গ্রিন অ্যান্ড ডাইং দাও আই স ইন মাই চেঞ্জ লাইক দ্য সি। এই কোটেশনটি নেওয়া হয়েছে কোথা থেকে? এই কোটেশনটি নেওয়া হয়েছে হচ্ছে কোন কবিতা থেকে? বলছে দিস লাইনস হ্যাভ বিন কোটেড ফ্রম ডিলান থমাসের পোয়েম ফান হিল পোয়েম থেকে নেওয়া হয়েছে। 29, ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, মানে একজনের অ্যাটিটিউড যখন খালি ইট ড্রিঙ্ক খাবো দাবো এবং ফুর্তি করব, তখন এটাকে বলা হয় হচ্ছে ইপিকিউরিয়ান। এপিকিউরিয়ান মানে হচ্ছে ভোগবাদ। সো 29 এর উত্তর হচ্ছে 2। এটিও এক্সপার্ট জব ইংলিশ বইয়ের মধ্যে ছিল, 1058 পেজে গেলে আপনারা পাবেন, যাদের কাছে বই আছে দেখতে পারেন। 30 নম্বর প্রশ্ন, কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ইয়োর ওয়ার্ক। রিগার্ডিং শব্দটি যখন বিষয়ের অর্থ দেয় এবং এরপরে নাউন ফ্রেজ যুক্ত হয় তখন সেটি হচ্ছে প্রিপোজিশন। এটি নিয়ে বিস্তারিত আলোচনা করা ছিল প্রিপোজিশন অধ্যায় এক্সপার্ট জব ইংলিশ বইয়ের 281 নম্বর পেজে। তো আপনারা সেখান থেকে চাইলেও কিন্তু দেখে আসতে পারেন। আচ্ছা, এরপর যাচ্ছি 31 নম্বর বসে, কাম অন ইটস টাইম টু গো হোম। এখানে দেখেন এই যে ইনফিনিটিভের পরে বা ইনফিনিটিভ ভার্বকে প্রশ্ন করে যদি আপনি কোনো নাউন পান এবং সেই নাউনটি যদি আপনার হাউ, হোয়ার, হোয়েন এগুলো দিয়ে প্রশ্ন করে উত্তর হিসাবে মিলে যায়, তাহলে সেগুলো হচ্ছে অ্যাডভার্বের ন্যায় কাজ করে। তাহলে কাম অন ইট ইজ টাইম টু গো হোম, এখানে হোম হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এটিও কিন্তু এক্সপার্ট জব ইংলিশ বইয়ের মধ্যে হুবহু 204 নম্বর পেজের মধ্যে ছিল, এমসিকিউ 32 নম্বর আকারে আলোচনা করা ছিল। আপনারা যারা এক্সপার্ট জব ইংলিশ পড়েন তারা সেখান থেকে এই প্রশ্নগুলো সম্পর্কে ধারণা নিতে পারবেন। ওকে, 31 নম্বর প্রশ্নের উত্তর হবে হোম মানে অ্যাডভার্ব। 32 নম্বর প্রশ্ন দেখেন, কোশ্চেন 32 বলা আছে যে হাফিং এন্ড পাফিং উই অ্যারাইভড। অ্যারাইভড এখানে কোন ধরনের ভার্ব? এটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যারা প্রশ্ন সলভ করেছেন তারা জানেন, কারণ হচ্ছে এই ভার্বের পরে কোনো অবজেক্ট নাই, আছে অ্যাডভার্ব আছে বা অন্যান্য কিছু আছে। সো অবজেক্ট যেহেতু নাই সেহেতু এটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এটিও নিয়মের মধ্যে থেকে আসছে, এক্সপার্ট জব ইংলিশ বইয়ের এত নম্বর পেজ এবং 18 নম্বর রুলস আছে, দেখবেন আপনারা গেলে পাবেন। এরপর আপনাদেরকে বলেছিলাম যে এক্সপার্ট ইংলিশ বই থেকে পরপর দুটি বিসিএসে কিন্তু পর্যাপ্ত সংখ্যক প্রশ্ন কমন এসেছে, অর্থাৎ 42 বিসিএসে 20টির মধ্যে 15টি প্রশ্ন কমন ছিল, আর 41 বিসিএসে 35টির মধ্যে 22টি প্রশ্ন কমন। সো এটাই একটা বই থেকে সর্বোচ্চ কমনের পরিমাণ। এরপর আসি কোশ্চেন 33 সলভ করব। 33 এ বলা আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার। নিচের কোনটা কমন জেন্ডার? উত্তর হচ্ছে সভরেন। সভরেন কেন কমন জেন্ডার? কারণ হচ্ছে এর বাংলা হচ্ছে নির্দিষ্ট কোনো এরিয়ায় কোনো একজন শাসক বা প্রধানকে বলা হয় সভরেন। এটার কিন্তু দ্বিমুখী মিনিং আছে। সো অর্থের দিকে তাকিয়ে কিন্তু আনসার করতে হবে। সো এটি হচ্ছে একটা কমন জেন্ডার। আর বাকিগুলোর মধ্যে কিং হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, এম্পায়ার সম্রাট ম্যাসকুলিন জেন্ডার, কুইন হচ্ছে ফেমিনিন জেন্ডার, আর একমাত্র সভরেন হচ্ছে কমন জেন্ডার। 34 নাম্বার, হু ইজ দ্যাট? কে সে? এখানে দ্যাট দ্বারা আসলে কাউকে নির্দেশ করে বোঝানো হচ্ছে। সো এটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো এটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার আপনারা যদি জানতে পারেন তাহলে হয়তো এটার উত্তর করতে পারতেন। তো খেয়াল করেন এটার ব্যাখ্যাও কিন্তু আছে এক্সপার্ট জব ইংলিশ বইতে পেজ নাম্বার 56-তে। সো আপনারা চাইলে সেখান থেকে কিন্তু এগুলো দেখে আসতে পারবেন। 35 নাম্বার, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? নিচে কোনটি সঠিক বাক্য? এই প্রশ্নটি যে একটু দ্বিমত থাকলেও আমি আনসারটা এভাবেই করব। সেটি হচ্ছে দ্য ডক্টর ফিল্ড দ্য মাই পালস। তার মানে হচ্ছে ডক্টর যখন নারী পরীক্ষা করে এর মানে হচ্ছে তখন সে পালস রেট কাউন্ট করে বা বোঝার চেষ্টা করে। সো এখানে কিন্তু এক্সামাইন্ড হবে, উল্লেখ এক্সামাইন্ড না থাকলে ফিল হবে, ফিল্ড হবে। হ্যাঁ, আর যদি ফিল থাকে এবং এক্সামিনও থাকে তাহলে আপনার আগে আনসার করবেন হচ্ছে ফিল। সো এই প্রশ্ন কিন্তু কোথায়ও ফিলস নাই। সো আমরা এটাকে 3 নাম্বার আনসার হিসেবেই ধরতে পারি। এই ছিল মোটামুটি 35টি প্রশ্নের ব্যাখ্যা। তো প্রিয় দর্শক, আমি বলেছিলাম যে কমনের প্রমাণস্বরূপ বই থেকে সরাসরি ছবি তুলে আমি শেষে দেখিয়ে দিব যে আসলে বইয়ের মধ্যে থেকে কোথা থেকে কমন ছিল। সেই ছবিগুলো জাস্ট আপনাদের বোঝার সাথে একটু টেনে দেখাচ্ছি। যেমন এই যে এক্সপার্ট ইংলিশ লিটারেচার পেজ নাম্বার 60 থেকে ছিল, এটা আপনারা চাইলে পরে দেখে নিতে পারবেন। আমি জাস্ট এই ছবিগুলো প্রমাণ হিসাবে এই ফাইলের সাথে এটা অ্যাড করে দিলাম। সো এক্সপার্ট ইংলিশ বইয়ের কোনো জুড়ি নাই, কারণ এই বই থেকেই কিন্তু বারবার ঘুরে ফিরে প্রশ্নগুলো কমন পড়ছে। সো যারা ইংলিশ নিয়ে খুব চিন্তিত আছেন তাদেরকে বলবো যে এক্সপার্ট ইংলিশ বই পড়েন। এই যে এই পেজগুলো আমি আপনাদের জন্য সব সংযোগ করে দিলাম। আর কারো কোনো বিশেষ প্রশ্ন না থাকলে আজকের মতো এই পর্যন্তই। আর এই ক্লাসটি আপনারা শেয়ার করে রেখে দিবেন, পরবর্তীতে প্রয়োজনীয় সলিউশন সম্পর্কে আরো বিস্তারিত কোনো প্রয়োজন হলে নক করবেন। এই যে দেখেন কত ছবি, অর্থাৎ সব বইয়ের মধ্যে থেকে যে কমন পড়েছে এই যে এক একটা পেজের ছবি আপনাদেরকে তুলে তুলে এখানে দিয়েছি। তো প্রিয় দর্শক, এই পর্যন্তই, ভালো থাকবেন আর সবাই
দোয়া রাখবেন যেন এক্সপার্ট ইংলিশ বই থেকে প্রতি বছরের মতো এইভাবে কমন থাকে, আর আপনার সেই সাথে বইটা ভালোভাবে পড়বেন। তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।